বাংলাদেশে পথ চলা শুরু করেছে তারেক রহমানের সরকার। আর এবার বড় খবর সামনে আসছে, মোহাম্মদ ইউনূস ফিরেছেন তার আগের কর্মস্থলে। প্রায় 18 মাস দেশের দায়িত্ব সামলানোর পর পুনরায় নিজের কাজে যোগ দিয়েছেন তিনি। ঢাকার মিরপুরে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছন তিনি। তার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক স্বাগতম। দীর্ঘ সময় পর তাকে আবার নিজস্ব কর্ম পরিসরে ফিরে পেয়ে সহকর্মীদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছতেই তাকে স্বাগত জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। যদিও তিনি কিন্তু ফের ঢাকার গুলশানে ফিরবেন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই গুলশানে নিজের বাসভবনে ইউনূসের ফেরার পরিকল্পনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আর সেখান থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দেশের বিএনপি সরকার আশাটাকে কি মন থেকে মেনে নিতে পারছেন না ইউনূস? আর সেই কারণেই কি ফের ঢাকার গুলশানে ফিরে তারেক রহমানের উপরে ছড়ে ঘোরাতে চাইছেন তিনি? উল্লেখ্য, এর আগে বিদায়ী ভাষণে ইউনূস বলেছিলেন, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালিম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আয়না ঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত জানি শেষ করার ঘটনা ফিরে না আসে। সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়, প্রয়োজনে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার প্রয়োজন। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। দেশবাসী, অভ্যুত্থান পরবর্তী এক উত্তাল সময়ে দেশকে ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে আমাদের সশস্ত্র বাহিনীর সৈন্যরা যে ধৈর্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে, তার জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বিশেষভাবে উল্লেখ করতে চাই, যখনই কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, তখনই দেশের রাজনৈতিক নেতৃত্ব আমাদের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই পারস্পরিক দায়িত্ববোধ ও সংযমই দেশকে অস্থিরতার পথ থেকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। স্বৈরাচারের 16 বছরে এই দেশের রাজনৈতিক নেতাকর্মীরা যে ভয়াবহ নিপীড়ন, মামলা হামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন, তা আমাদের জাতির জন্য এক গভীর বেদনাদায়ক শিক্ষা। এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয়, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আয়নাঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে। সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়, প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার। এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট সরকারের 16 বছরের নিপীড়ন ও জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি এখনো আমাদের মাঝে তাজা হয়ে আছে। যারা ভয়াবহ নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে তাদের বিচার করা এবং যেন আর কেউ এ ধরনের দুঃশাসন কায়েম করতে না পারে, সেটা নিশ্চিত করা আমাদের গুরু দায়িত্ব। বিচার একটা চলমান প্রক্রিয়া। একাধিক ট্রাইব্যুনাল বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। ইতিমধ্যে একাধিক মামলার রায় ঘোষণা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের সময় দেশে যে গুমের সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিচারও শুরু হয়েছে। বেশ কিছু মামলার বিচারিক কার্যক্রম এখন শেষের পথে। আমরা আশা করছি আগামী দিনগুলোতেও বিচারিক প্রক্রিয়া অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাবে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। এই সনদ রচনা এবং গণভোটে পাশ করানোর জন্য আমি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অধিকার রক্ষা প্রতিষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের সবাইকে আজ অভিনন্দন জানাচ্ছি। এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। যখন একজন ভোটার গর্ব করে এই নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় বলে, তখন একজন নাগরিক হিসেবে আমি আনন্দ ধরে রাখতে পারি না। আমি আশা করি
এই প্রক্রিয়ায় ভবিষ্যতে আরো অনেক বেশি প্রবাসীরা নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারবে। প্রিয় দেশবাসী, আমরা দায়িত্ব গ্রহণের সময় শুধু তাই নয়, সেই বিদায়ী ভাষণেও ইউনূসের মুখে শোনা গিয়েছিল সেভেন সিস্টার্সের কথা। কি বলেছিলেন তিনি, শুনব। খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠা শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের জেরে দেশ ছাড়তে হয় হাসিনাকে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশটার কি অবস্থা হয়েছিল তার সকলেরই জানা। সম্প্রতি নির্বাচন হয়েছে বাংলাদেশে, নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। প্রচুর চেষ্টা করেও বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারেনি জামায়াতে ইসলামী বা এনসিপির মতো দলগুলি। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ক্ষমতায় না আসতে পেরে হয়তো নির্বাচিত সরকারকে বারে বারেই চাপে ফেলার চেষ্টা করবে তারা। আর সেই অনুমান যে খুব একটা ভুল নয় তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে ছাত্রনেতা সার্জিস আলমের বক্তব্য থেকেই। নতুন সরকারকে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, এমনকি পরোক্ষভাবে তিনি তারেক রহমান অর্থাৎ বিএনপিকে কার্যত ফের একবার গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিচ্ছেন বলেই মনে করছেন অনেকে। কি বলেছেন, শুনুন। আপনাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলো নিন। এবং তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, যে আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে, যারা আজকে থেকে 1.5 বছর আগেই জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন। পুরা স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে, আপনাদের নেতাকর্মীরা যে একটা বুনো উল্লাস করছে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের উপরে হামলা করে, রক্ত জড়িয়ে, এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে। আজকে আমার যুব শক্তির একজন কমিটির সদস্যকে তারা 15-20 জন মিলে পিটিয়ে মেরেছে। মারার পরে তাকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে, আবার মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে যে মাদকের মামলা দিবে, আক্রমণের মামলা দিবে, আবার নাটক করে একজন গিয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকে। এই ধরনের নাটক করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশে আরেকটা ভয়ের রাজ্য কায়েম করবেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।